নিয়ে সিপিএম ছাড়ার সিদ্ধান্ত নিয়ে টিভি9 বাংলার প্রথম প্রতিক্রিয়া প্রতিকুর রহমানের। সিপিএমের রাজ্য কমিটির বৈঠকের মধ্যেই মোহাম্মদ সেলিমকে গব্বর সিং বলে আক্রমণ। সৃজন ভট্টাচার্যের মতো নেতাকেও কোণঠাসা করা হচ্ছে বিস্ফোরক অভিযোগ প্রতিকুর রহমানের। রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে যাকে নিয়ে বিশাল জল্পনা, সেই প্রতিকুর রহমান টিভি9 বাংলায় এই মুহূর্তে। প্রতিকুর, প্রচুর জল্পনা চলছে। সবার আগে জানতে চাইবো, তৃণমূল কংগ্রেস তুমি কি জয়েন করছো? কেন জয়েন করছো? জয়েন করছি কে বললো? কোথা থেকে জানতে পারলেন? যার থেকে জানতে পারছেন তাকে জিজ্ঞেস করুন। কবে জয়েন করবো তাকেই জিজ্ঞেস করুন, সেই উত্তর দিতে পারবে। তার মানে তৃণমূল কংগ্রেসের যে জয়েন করার আপনার যে একটা জল্পনা চলছে প্রবলভাবে, সেই জল্পনায় সেটা কি এখনো জল্পনা স্তরেই রয়েছে? জল্পনা স্তরেই রয়েছে। তাহলে কল্পনা মিলেমিশে অনেক কিছু ভাবতে পারে। প্রতিকুর রহমান কী করবে সেটা সঠিক সময় বলবে। প্রতিকুর রহমান যখন সিপিআইএম করেছে, প্রতিকুর রহমান যখন এসএফআই করেছে, বুক ফুলিয়ে করেছে, প্রকাশ্য করেছে। যদি অন্য কোনো রাজনৈতিক দলে যেতেই হয় আমাকে, প্রকাশ্য যাব, ডিক্লেয়ার করে যাব, রাতের অন্ধকারে চোরের মতো যাব না। তাহলে প্রতিকুর রহমানের রাজনৈতিক অবস্থান এই মুহূর্তে কি? নাথিং, কিছু নয়। সিপিআইএমের প্রতিকুর রহমান হতে চেয়েছিল, সিপিআইএম নেয়নি প্রতিকুর রহমানকে। আজকের পর্যন্ত দলের রাজ্য কমিটি মিটিং হয়েছে, আমাকে রাজ্যের সম্পাদক এখনও পর্যন্ত বলেনি যাওয়ার জন্য। তো ফলে আমি তো দলটা করতে চেয়েছিলাম, আমি দলের মধ্যে বলতে চেয়েছিলাম। আমার কথাকে দলের বাইরে দিয়ে, আমার কথাকে জনগণের সামনে নিয়ে এসে আমার সঙ্গে কোনো কথা না বলে কোন দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তোমার সঙ্গে আপনার সঙ্গে তো বিভিন্ন রাজনৈতিক দল যোগাযোগ করেছে। তার মধ্যে বলা হচ্ছে যে রাজ্য শাসক দলও ভীষণভাবে যোগাযোগ করেছে। তাদের কাছে কি উত্তর গেছে এখন আপনার পক্ষ থেকে? তাদের কাছে আপনার পক্ষ থেকে কি উত্তর গেছে? কোনো উত্তর যায়নি। দেখুন, এই ব্যক্তিগত সম্পর্কটুকু থাকা ভালো। ফোনে তারা ব্যক্তিগতভাবে যে যোগাযোগ করেছে, তো ফোনে কি কথা হয়েছে না হয়েছে, কোন রাজনৈতিক দল কথা বলেছেন, কি কথা বলেছেন, সেটা বোধহয় না জানাই ভালো। ওটা নিতান্তই ব্যক্তিগত, নিতান্তই পার্সোনাল। সেই পার্সোনাল কথাটা নাই বা বললাম। রাজ্য সম্পাদকের ওপরে যদি জিজ্ঞাসা করা হয়, সোজাসুজি উত্তর চেয়ে, কারণ প্রতিকুর রহমান সোজাসুজি খোলামেলা উত্তর দিতে পছন্দ করে। সিপিএমের রাজ্য সম্পাদক, তার সাথে মতানৈক্যের কথা আপনি এর আগেও বলেছেন, আজকেও বলছেন। ঠিক কোন জায়গা থেকে এই মতানৈক্যের শুরু? অনেক জায়গা আছে। শুধু সিপিআইএমের রাজ্য সম্পাদক নয়, সিপিআইএমের অন্দরবেঞ্জে কিছু নেতৃত্ব, জেলা সম্পাদক হতে পারে। অনেক দিন ধরে অনেক বিষয়ে মতানৈক্য হচ্ছে। আমি দলের মধ্যে কর্নার হচ্ছিলাম। এসএফআই ছাড়ার পরে টানা 2 বছর আমার হাতে কোনো কাজ নেই, ফ্রন্ট নেই আমার হাতে। যখন ফ্রন্ট চাইতে গেলাম, বলা হলো একটা সংগঠন থেকে লাফিয়ে আর একটা সংগঠনে নেতা হওয়া যায় না। তারপরে দেখলাম সেই বছরই একজন একটা ফ্রন্ট ছাড়লেন, তাকে সর্বোচ্চ জায়গা দিলেন, অন্য জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দিলেন। কেন বসালেন, কে বসালেন, কী করে বসালেন? তো দলের নিয়ম তো সবার জন্য সমান হবে। প্রতিকুর রহমানের জন্য একরকম নিয়ম হবে, অমুক মুখার্জির জন্য আলাদা, তুমুক নন্দীর জন্য আলাদা। তো এই দ্বিচারিতা তো দলের মধ্যে চলতে পারে না। তো এই প্রশ্ন করাটা কি অপরাধ? টানা 2 বছর কোনো কাজ নেই। ড্যামরা লোকসভা নির্বাচনে আমাকে প্রার্থী করলেন। জেলা সম্মেলন যখন হলো, দক্ষিণ চব্বিশ জেলা সম্মেলনের পরে আমাকে বার্তা দেওয়া হয়েছিল জেলা সম্মেলনের সময়। বর্তমান যিনি দক্ষিণ চব্বিশ জেলা সম্পাদক আছেন, রতনদার ঘনিষ্ঠ লোকজন আমাকে বার্তা দিয়েছিল, যদি তুমি আমাদের সঙ্গে থাকো তাহলে তুমি পদ পাবে, যদি আমাদের সঙ্গে না থাকো তাহলে তুমি জায়গা পাবে না। আমি বলেছি আমার যেটা মনে হবে সেটা আমি বলবো, সেটাই আমি বলেছি। প্রশ্ন করার জায়গা কমে যাচ্ছিল। বলার পরে গোটা লোকসভা কেন্দ্রে কোথাও ঢুকতে দেওয়া হয়নি। স্টিল নাও টুডে প্রকাশ্য মিটিংয়ে ঢুকতে দেওয়া হয়নি, দলীয় অভ্যন্তরীণ মিটিংয়ে ঢুকতে দেওয়া হয়নি। মানে নিজের দলেই আপনি ইনসিকিউর ফিল করছিলেন? প্রশ্ন করাটা অপরাধ মনে হচ্ছিল। এই বাংলা বাঁচাও যাত্রা হয়েছে, বাংলা বাঁচাও যাত্রায় লিস্ট আছে তো, কোন নেতা কোথায় কোথায় দায়িত্ব। সৃজন ভট্টাচার্যের নাম নেই। গত রাজ্য কমিটি মিটিংয়ে আমি প্রশ্ন করেছিলাম যে সৃজন ভট্টাচার্যের নাম নেই কেন? এটাই কি অপরাধ আমার প্রশ্ন করাটা? প্রশ্ন করলে কাঁচি হতে হবে? আরে কমিউনিস্ট পার্টি করতে গেলে তো প্রশ্ন করতে হয়, নিজের সঙ্গে নিজের করতে হয়, নিজের প্রশ্ন রাষ্ট্রের বিরুদ্ধে করতে হয়, পার্টির পক্ষে, পার্টির অভ্যন্তরে প্রশ্ন করতে হয়। সেই প্রশ্ন তো আমি করেছি, পার্টির অভ্যন্তরে করেছি। পার্টির আভ্যন্তরীণ প্রশ্ন আজকে রাস্তায় নামছে, যখন পার্টির আভ্যন্তরীণ প্রশ্ন শোনা হয়নি, তার মানে পার্টির নেতৃত্ব চান যে সেই প্রশ্নগুলো রাস্তার লোক শুনুক, তাই রাস্তাতেও আপনার সামনে বলছি। কাল পর্যন্ত তো বলিনি, আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ পার্টির নেতৃত্ব চান না যে আমার কথা নেতৃত্ব বসে বসে শুনুক। আমাকে বলেছে তুমি, সম্পাদক ফোন করেনি, আরও অনেকে বলেছে যে তুমি এসে এখানে কথাগুলো বলো। আমি স্পষ্ট ভাষায় একটা কথা বলেছি, যারা আছেন আমার কথা যারা শুনতে পাচ্ছেন, এতদিন আপনাদের কমিটির খবর জনগণ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে দেখেছে। এবার আমি মিডিয়া সোশ্যাল মিডিয়াতে বলবো, আপনারা বসে বসে দেখুন।
সৃজন ভট্টাচার্যের কথা আপনি এক্ষুনি বললেন, এই ঘটনার পরে মানে ছাড়ার পরে সৃজন ভট্টাচার্য আপনার সঙ্গে যোগাযোগ করেছিল, যোগাযোগ করেছে, আটকানোর চেষ্টা করেন? ভীষণভাবে আটকানোর চেষ্টা করেছে, স্বাভাবিক, সেটাই স্বাভাবিক। আপনার সঙ্গে একটা দৃঢ় বন্ধুত্ব রয়েছে? বন্ধুত্ব অবশ্যই, তো সেই বন্ধুত্ব রাজনৈতিক বন্ধুত্ব, সেই বন্ধুত্বের জায়গা থেকে বন্ধুত্ব চাইবে বন্ধুর জন্য থেকে যাক, তার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, সেই চেষ্টাও করেও যাচ্ছে। আজকে যদি রাজনৈতিক কিন্তু- মতাদর্শ আলাদা হয়, আফসোস একটু আলাদা, এই চেষ্টাটা যদি রাজ্য সম্পাদক করতেন তাহলে বোধহয় কিছুটা ফল হতো। এই রাজ্য সম্পাদক অনেকে বলছেন বা আপনার কথাতেও উঠে আসছে, তিনি কি একনায়কতন্ত্র ভূমিকা পালন করছে কার্যত? গব্বর সিং, মুগাম্ব খুশুয়া, হিন্দি সিনেমার যতগুলো ভিলেন আছেন, সেই ভিলেনের যা যা ডায়লগ আছে সেইটা ডর কা মহল, কেউ কোনো কথা বলতে পারবেন না। যদি কেউ কোনো কথা বলো তাহলে পথ খোয়া যাবে, আর যদি ইয়েস স্যার করো তাহলে একটা থেকে আরেকটা জায়গায় নেতা করা যাবে। যদি ইয়েস স্যার করো তোমাকে নেতা হিসেবে প্রমোট করা হবে। আর তার মানে যদি- ইয়েস ম্যান হতে হবে। একদম ইয়েস স্যার। আর যদি তুমি প্রশ্ন করো তাহলে সৃজন ভট্টাচার্যের মতো তোমার লিস্ট থেকে নাম উড়ে যাবে। যদি তুমি প্রশ্ন করো, তুমি কোনো 2 বছর টানা 2 বছর কোনো ফন্ড পাবে না। যদি তুমি প্রশ্ন করো, ডায়মন্ড লোকসভা কেন্দ্রে তোমার ঢুকতে দেওয়া হবে না, জেনেও কিছু বলা হবে না। এবং তারপরেও যখন তোমাকে দমানো যাবে না, তখন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কখনো সরকারের তৃণমূলের সঙ্গে সেটিং, কখনো বিজেপির সঙ্গে সেটিং, কখনো আইএসএফের সঙ্গে সেটিং, কখনো মহিলা কেস, কখনো হাতে মদের বোতলের ছবি, ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হবে। প্রতীকুর রহমানের বিরুদ্ধে খুঁজতে চেয়েছিলেন, যারা খুঁজতে চেয়েছিলেন, বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, আমি যদি মারাও যাই, আমার কবরের প্রতিটা মাটি যদি আপনি খুঁড়ে দেখেন, আমার বিরুদ্ধে এরকম কোনো কেস পাবেন না। এটাই আপনাদের কাছে যন্ত্রণা। এই যে এখন সিপিএমের যে সংসার, এই সংসার কি ভারতীয় ক্রিকেট দলের একসময় সেই গ্রেগ চ্যাপেলের সংসারের কথা মনে পড়ে যাচ্ছে অনেকটা? আমি তো ক্রিকেট খেলা খুব একটা বুঝি না, খবরে যা শুনেছি সৌরভ গাঙ্গুলিকে বাদ দেওয়া হয়েছিল অন্যায়ভাবে, আরও অনেককে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছিল, হতে পারে আপনি রিলেট করতে পারেন। মানে ইয়েস ম্যান, সেক্ষেত্রে রাহুল দ্রাবিড় যেমন ইয়েস ম্যান হয়ে গেছিলেন, সেরকমই ইয়েস ম্যান হতে হবে গ্রেগ চ্যাপেলের মানে একটা রাহুল গান্ধী ওখানে একটা রাহুল দ্রাবিড় ইয়েসম্যান হয়েছিলেন, এখানে অনেক রাহুল দ্রাবিড় আছে, গ্রে চ্যাপেল একজনই আছে। তবে জেলাগুলোতে আরও নানা রকম, মানে বিভিন্ন জেলাতে বিভিন্ন গ্রে চ্যাপেল আছে। তবে আবার দুর্ভাগ্য হলেও সত্যি, এটা আশার আলো দেখাচ্ছে, প্রতীকুর রহমানরাও ভর্তি। একটা প্রতীকুর রহমান তো প্রকাশ্য মুখ খুলেছে, তার মিডিয়া হাইপ পেয়েছে, বাট প্রতিদিন অসংখ্য প্রতীকুর রহমানরা তলায়, নিচে, ব্রাঞ্চে, ইউনিটে, লোকালে কাজ করছে, প্রশ্ন করছে, সেই কারণে তারা পথ ছাড়া হয়েছে, সেই কারণে তাদের ছাঁটাই করে দেওয়া হয়েছে, সেই কারণে দল থেকে সাসপেন্ড, বহিষ্কার করে দেওয়া হয়েছে। তাদের কাছে হয়তো পথ ছিল না, তাদের পদ অন্যরকম, তারা তো চুপচাপ বসে গিয়েছে, গিয়ে কেউ কোনো কাজ করে, কেউ পার্টিকে ভোটটা দেয়। আমি বিদ্রোহ করেছি। আপনার কাছে সোজাসুজি বা খোলাখুলি প্রশ্ন, আপনি বহুবার রাজনৈতিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের বিভিন্ন সময় তাদের বিরোধিতা করেছেন, সেটা রাজনৈতিক ক্ষেত্রে। আজকের দিনে দাঁড়িয়ে তাদের ভূমিকা এই রাজ্যের বিষয় নিয়ে কি বলবেন? আমি তো সমালোচনা করেছি, তখন আমি যে রাজনৈতিক দলের ছিলাম, সেই রাজনৈতিক দলের হয়ে সেই দলের যা কথা সেটা বলেছি আমি। তবে বিইংয়ে মানে যদি এই সময় বাংলার পরিপ্রেক্ষিতে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, তো এটা তো আমার সিপিআইএম, আমি নিজে বলেছিলাম ওটা দান নয়, ওটা ভিক্ষা চাই না, অধিকার চাই, লক্ষ্মীর ভাণ্ডারে বলেছিলাম। তো তারপরে দলের মধ্যে আলোচনা হলো, না, লক্ষ্মীর ভাণ্ডারকে দান বলা যাবে না, ভিক্ষা বলা যাবে না। ওই লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা কম হতে পারে, কিন্তু ওটা অসংখ্য মা বোনদের আত্মমর্যাদার টাকা, ওটাকে আপনি ভিক্ষা বলতে পারেন না। এখন তো স্ট্যান্ড চেঞ্জ করেছি, আমরা এখন বলছি কি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আমরা 2000 টাকা দেবো, আমরা 3000 টাকা দেবো, আমরা 4000 টাকা দেবো, বলছি না। তো ফলে আমি বলছি না, আমি যে দল করতাম সেই দলের স্ট্যান্ড বদলেছে। তো ফলে যত সময় যাবে তত স্ট্যান্ড বদলাবে। ব্যক্তি প্রতিকুল রহমানের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কোন জায়গায় দাঁড়িয়ে? আগেও শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় না, যতগুলো রাজনৈতিক দল আছে, ব্যক্তি মানুষকে সম্মান দেওয়া উচিত। মুশকিল হয় তখন যখন মুখ আর মুখোশ আলাদা হয়। ফলে আমরা মুখোশের পেছনে অনেক সময় পড়ে যাই, মুখটাকে খুঁজতে যাই না, মানুষটাকে খুঁজতে যাই না। মানুষগুলোকে জানতে হবে, বুঝতে হবে, তবেই তো বোঝা যাবে। শুধু মমতা ব্যানার্জি কেন, অভিষেক ব্যানার্জি কেন, শ্রমিক ভট্টাচার্য নয় কেন, দিলীপ ঘোষ নয় কেন, প্রত্যেকের ব্যক্তির একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে। এবার তোমার সামনে যদি এখন অমরেশ পুরীকে নিয়ে আসা হয়, তুমি তো পারলে দুম করে একটা মুখেই মেরে যাবে, কারণ তুমি টিভির পর্দা থেকে যে অমরেশ পুরী লম্পট, চরিত্রহীন। কিন্তু যখন তুমি অমরেশ পুরীর সঙ্গে মিশছো, তখন তুমি জানছো জীবনে মদের গ্লাসটা ধরেনি। তো ফলে তোমার সামনে একটা ইমাজিনেশন তৈরি করা হচ্ছে, কিন্তু পেছনে আরেক রকম আছে, যেটা আমি এখন নিজের চোখে আমার প্রত্যক্ষ করেছি।
যে সামনে এক আর পেছনে আর এক, মুখ আর মুখোশ। তো বলে মুখ আর মুখোশ যখন খুলে যাবে তখন স্পষ্ট হয়ে যাবে। তো বলে ব্যক্তি মানুষ হিসেবে, ব্যক্তি প্রতিকুর রহমান হিসেবে অন্যান্য রাজনৈতিক দলের রাজনৈতিক দলের নেতৃত্বকে সম্মান দেওয়া উচিত। এই সিপিএমের অন্দরে আপনি সৃজন ভট্টাচার্যের নাম বললেন, আরও কি এরকম আরও অনেক তরুণ নেতা বা পড়ুয়া নেতারা রয়েছেন যারা এই বিভিন্ন সিদ্ধান্তে যারা অখুশি মনোভাব রয়েছে? অসংখ্য হাজার হাজার আছে। সৃজন ভট্টাচার্য অখুশি কেউ বলেনি, তো সৃজন ভট্টাচার্য অখুশি কে বললো? প্রতিকুর রহমান অখুশি, সৃজন ভট্টাচার্যের নামে তা সেই জন্য সৃজন ভট্টাচার্য অখুশি নয়। সৃজন ভট্টাচার্য দলের অনুগত সৈনিক হয়েছিল। আমি দলের অনুগত সৈনিক ছিলাম, এখন বিদ্রোহ করেছি তাই মুখ দিয়ে এই কথা বেরোচ্ছে। এতদিন তো বলিনি, কারণ আমি পার্টি ফর্মের মধ্যে ছিলাম, পার্টি ফর্মে এই কথা বলা যায় না, পার্টি ফর্মেই বলেছিলাম। তার বদলে সমালোচনা শুনেছিলাম, সেই জন্য আজকে বাধ্য হয়ে বলছি। আপনি কি মনে করেন যে ভবিষ্যতে আরও অনেকে বিদ্রোহ দেখাতে পারে? হ্যাঁ, বিদ্রোহ তো করছে। বিদ্রোহ করার পথ আলাদা, রাস্তা আলাদা। সবাই সবার মতো করে বসছে, সবাই সবার মতো করে লড়ছে, তাদের লড়াইয়ের পথটা আলাদা, আমার লড়াইয়ের পথটা ভিন্ন। প্রতিকুর রহমানের তার কথা আপনারা শুনছিলেন, এবং দলের মধ্যে ইয়েসম্যান হয়ে থাকলে তবেই পদোন্নতি হবে, তার কথা শোনা হবে, এই কথা তিনি বলছিলেন। এবার দলের বক্তব্য আপনাদের একটু দেখায়। প্রতিকুর রহমানের তার দিকেই বল ঠেলে দিয়েছে তার দল সিপিএম। তার সিদ্ধান্তের পরবর্তী সিদ্ধান্ত সিপিএম নেবে। গতকাল রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে তেমনটাই আলোচনা হয়েছে বলে সূত্রের খবর, এবং স্থির হয়েছে প্রতিকুর রহমানকে বাড়তি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর তার সঙ্গে সাজুজ্য রেখে দুদিনের রাজ্য কমিটির যে বৈঠক, প্রতিকুর রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি। আপনারা শুনছিলেন প্রতিকুর রহমান সেই আমন্ত্রণ পাননি, সেটা তিনি বলছিলেন। যদিও আরও একটা অংশের দাবিও আছে, প্রতিকুর রহমান সরে দাঁড়ানোর কথা বলেছেন, ফলে তাকে আর নতুন করে আমন্ত্রণ জানানোর কি আছে এই যুক্তিও তুলে ধরা হয়েছে। একটাই বিষয় সেলিমদা, যে সেলিমদা একটা বিষয় সেলিমদা, একটাই বিষয় সেলিমদা, ভিজুয়াল দিলাম পাবে না কলা দেখাচ্ছেন কেন আপনি? ছাল দেখি, কলার ছাল কেন দেখাচ্ছেন? এটা ফেলবো একটা প্রশ্ন করতে চেয়েছি, প্রশ্নের জন্য কলার ছাল দেখাবেন? মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক, তার ঔদ্ধত্য বলবেন না এই আচরণটাকে? এটাকে অসভ্যতামি বলবেন না? ঔদ্ধত্যের নতুন নজির, নীতি আদর্শ বিসর্জন দিয়ে হুমায়ুনের সঙ্গে বৈঠক করছেন, তার কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে সিপিএম ছাড়ছেন যুব নেতা প্রতিকুর রহমান। তারপরে ঔদ্ধত্য এতটুকু কমেনি। এবার সাংবাদিকের সঙ্গে সেলিমের চরম অসভ্যতা, প্রতিকুর সম্পর্কে মুখ খোলার সৎ সাহস নেই, উল্টে সাংবাদিকের প্রশ্নের জবাবে কি দেখালেন? কলার খোসা। মুখের ওপর তুলে দিলেন গাড়ির কাচ। জনসমর্থন তলানিতে খড়কুটোর মতো আঁকড়ে ধরার চেষ্টা নওশাদ আর হুমায়ুনদের। তারপরেও অহংকারে খামতি নেই সিপিএম এর রাজ্য সম্পাদকের। সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। সুমন আমাদের সঙ্গে আছেন। যখন সুমন এই প্রশ্ন করছিল তখনই এই সুমনকে কলার খোসা এরকম ভাবে দেখানো হয়। সুমন, কি হয়েছিল তখন? হঠাৎ করে কলার খোসা তিনি কেন দেখাতে গেলেন? মোহাম্মদ সেলিম, প্রতিকুর তো পরের কথা, শুনলেই এই ধরনের আচরণ করে ফেলছেন। তার কারণ তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গেছিলেন, তার বক্তব্য বয়কট করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। তারপর সেলিম সেখান থেকে যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন তাকে একটা রাজনৈতিক প্রশ্ন করা হবে, বলা হয় উচ্চারণ করেছিলাম শুধুমাত্র, প্রতিকুরও বলিনি। তাতেই কিন্তু তার আচরণটা হঠাৎ করে বদলে যায়, এবং তিনি কি করেন সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের টিভির স্ক্রিনে। তিনি হঠাৎ করে একটা কলার খোসা বার করেন, এবং আমি যখন প্রশ্ন করি যে সেলিমদা, আপনি তো এর আগে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন, আজকে এই প্রশ্নে কেন কলার খোসা দেখাচ্ছেন? উনি তখন বলেন এটা কলা নয়, কলার ছাল। আমি তখন বলি হ্যাঁ, কলার ছাল কেন দেখাচ্ছেন? তখন মোহাম্মদ সেলিমের কাছে আর কোনো উত্তর ছিল না। তিনি কোনো ক্রমে গাড়ির কাঁচটা তুলে সেখান থেকে পালিয়ে যান বলা চলে। তারপর তিনি বলেন পার্টি অফিসে এসো। আমি ওনার কথা মতো পার্টি অফিসে গেছিলাম ওনার বক্তব্য নেব বলে, উত্তর তো নেবই। কিন্তু তারপরে তিনি আর সম্মুখীন হননি, তিনি কোনো মতে এড়িয়ে উড়িয়ে এদিক ওদিক চলে গেছেন। অর্থাৎ এই প্রতিকূল প্রশ্নে মোহাম্মদ সেলিম স্পিকটি নট, তার কাছে কোনো উত্তর নেই। তিনি কী প্রশ্নের উত্তর দেবেন? তোমাকে বলে রাখি, সিপিএমের একাধিক যুব নেতাদের সাথে কথা হচ্ছিল। প্রতিকুর আজকে যে কনসার্নের কথা তুলে ধরছেন, যে সমস্যার কথা তুলে ধরছেন, এর আগে একাধিক রাজ্য কমিটির বৈঠক, সম্পাদক মণ্ডলীর বৈঠকে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। যে নেতা যেখানে কাজ করছেন, তারপর প্রার্থীর ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে আরও একজনকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ তিনি বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছেন, তার জনপ্রিয়তা চোখে লাগছে। ফলস্বরূপ এই ক্ষোভ, এই রাগ পার্টির অভ্যন্তরে দীর্ঘদিন ধরে ছিল। এখন সিপিএমে টালমাটাল পরিস্থিতি, এবং মোহাম্মদ সেলিম
প্রশ্নের উত্তর দিতে পারবেন না জানেন, তাই উত্তর না দিতে পেরে এই কলার প্রশ্নের উত্তর খোসা নাই থাকতে পারে, সিপিএম এর রাজ্য প্রশ্নের সম্পাদক। উত্তর তিনি কি দেবেন সেটা আমাদের জানার কথা নয়, কিন্তু যে আচরণটা তিনি করেছেন সেটা আমাদের সঙ্গে করেছেন, সাংবাদিকদের সঙ্গে করেছেন, তোমার সঙ্গে করেছেন, যেটা আমাদের কাজ প্রশ্ন করা, কেন এই অসভ্যতামি করলেন তিনি। তন্ময় প্রামাণিক অ্যাসিস্ট্যান্ট এডিটর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে, আমি তার কাছেই কথা বলবো। তন্ময়, এত অসভ্যতামি বা এই ধরনের আচরণ কোনোদিন কেউ কখনো করেছে? কেউ ভাবতে পারে? দলের সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা, দলে যা কিছু ঘটছে, ঘটমান যা কিছু হচ্ছে ইনসিডেন্ট চারপাশে, সেগুলো নিয়ে রাজনৈতিক প্রতিনিধিরা উত্তর দেবেন, এটাই আশা করা যায়। প্রশ্নের উত্তর নাই থাকতে পারে, কিন্তু এই ঔদ্ধত্য। যিনি নিজেকে কমিউনিস্ট বলে দাবি করেন বা কমিউনিস্ট পার্টির একটি রাজ্যের সম্পাদক, যাকে সর্বভারতীয় সম্পাদক বলেও সিপিএম এক সময় ভেবেছিল, সেই মোহাম্মদ সেলিম যে আচরণ ক্যামেরার সামনে, TV9 বাংলা আমরা যেটা তুলে ধরছি, এখানে তুমি কি বলবে এটাকে, মানে সংবেদনশীলতার সঙ্গে যদি বলা যায় যে এটি অসভ্যতা কিংবা এটি মানে একদম আচরণ, এই আচরণ সমর্থনযোগ্য নয়, যেভাবেই ব্যাখ্যা করো না কেন, একজন রাজ্য সম্পাদক যারা নিজেদেরকে প্রগতিশীল বলে দাবি করেন, যারা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করেন এবং আমজনতার একটা বড় অংশ অন্তত এটুকু মনে করে যে বামপন্থী মানে তিনি শিক্ষিত হবেন, সংবেদনশীল হবেন, তিনি ভালো ব্যবহার করবেন, ভদ্রতা দেখাবেন, সেইখানে মোহাম্মদ সেলিমের এই আচরণ কিন্তু দলের, গোটা দলের সিপিএমের সমর্থক যারা রয়েছেন তাদের কিন্তু মাথা হেঁট করে দেওয়ার জন্য যথেষ্ট। ছাল তুলে দেখাচ্ছেন। বাংলা ভাষাতে অনেক শব্দ একদম চালু আছে, যে চালু শব্দ আমরা বলতে পারবো না। তাহলে কি প্রতিকুর রহমানের সম্পর্কে যে প্রশ্ন আমাদের প্রতিনিধি করছিলেন, তিনি এই কলার ছাল দেখিয়ে সেটাকেই উল্লেখ করতে চাইলেন? অর্থাৎ কোথাও অশ্লীলতা, কোথাও এই আচরণ একেবারেই সমর্থনযোগ্য তো নয়, কোথাও অসভ্যতা, কোট আনকোট অসভ্যতা বলে চিহ্নিত করা যায়। 1, 2, দীর্ঘদিন ধরে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে দলের অভ্যন্তরেই বারে বারে বিভিন্ন বৈঠকে কর্মীদের, পার্টি সদস্যদের একাংশ অভিযোগ তুলতেন এবং যারা রাজ্য কমিটি বা অন্যান্য কমিটি আছেন তাদের বক্তব্য ছিল উনি কথা শোনেন না, কথা শুনতে চান না। এখন আমরা দেখছি যে সিপিএম এর অভ্যন্তরে কিন্তু বলা চলে ঝড় উঠে গেছে। প্রতিকুর রহমান একটা প্রতীক, সেই প্রতিকুর রহমান হতে পারে, সেই XYZ রামশ্যাম যদুমধু হতে পারে, কিন্তু একজন দলের মেম্বার রাজ্য কমিটির, সে দল ছাড়ছে তার আগে যে প্রশ্নগুলো তুলে দিয়েছে, একজন সম্পাদক উত্তর দিতে পারতেন অথবা বলতে পারতেন এ বিষয়ে পার্টির অভ্যন্তরে আমরা আলোচনা করছি, মিডিয়াকে আমরা কিছু জানাবো না, নানান কথা, এগুলো তার অধিকারের মধ্যে পড়ে। আমার প্রশ্ন যেমন অধিকার, তিনি উত্তর নাও দিতে পারেন, কিন্তু যে ভঙ্গিতে, যে আচরণে তিনি চলে গেলেন, এটা নিয়ে কিন্তু ব্যাখ্যা হয়তো তার দলকে দিতে হবে, অন্তত নিশ্চয়ই ব্যাখ্যা দিতে হবে। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে ছিলেন এবং এই প্রশ্ন আর এর উত্তরও আমরা চাই যে কেন এই ধরনের আচরণ মোহাম্মদ সেলিম করলেন আমাদের প্রতিনিধির সঙ্গে, আর এই অসভ্যতামির জবাব অবশ্যই আমরা চাই।